প্রার্থিতা নিয়ে তৃতীয় দিনের আপিল শুনানিতে ২২ আবেদনের ১৩টি বৈধ, নামঞ্জুর ৭, কুষ্টিয়ার ৪ আসনেই বিএনপি জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার আভাস। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন ফখরুল। ক্ষমতায় গেলে ভারত থেকে অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের প্রত্যয়। এক দশক পর আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিচার। এর ফলাফল প্রভাব ফেলবে ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার মামলায়। এবং বিক্ষোভ সহিংসতায় জ্বলছে ইরান, ৫ শতাধিক নিহতের দাবি মানবাধিকার সংস্থার। মার্কিন হস্তক্ষেপে কড়া জবাবের হুঁশিয়ারি তেহরানের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। মনোনয়নপত্র বহাল ও বাতিলের বিরুদ্ধে বিভিন্ন পক্ষের করা আপিলের ওপর তৃতীয় দিনের শুনানি চলছে ইসিতে। আজ ১৪০ থেকে ২১০ নম্বর আবেদনের শুনানি হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ২২টি আবেদনের ওপর শুনানি হয়। এতে ১৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নামঞ্জুর করা হয়েছে ৭টি আর স্থগিত করা হয় ২টি আবেদন। নামঞ্জুর হওয়া আবেদনের মধ্যে কক্সবাজার ৯ আসনে জামায়াত ইসলামের প্রার্থী AKM ফজলুল হক রয়েছেন। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন বাতিল করেছে কমিশন। ২৯ তারিখ আমি নমিনেশন পেপার সাবমিট করছি বিভাগীয় কমিশনার অফিস থেকে। ৪ তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। গ্রাউন্ড ছিল যে রিটার্নিং অফিসার উনি পক্ষপাতদুষ্ট হয়ে ওনার মনোনয়নপত্রটা বাতিল করেছিলেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন, নিয়ে ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবেই নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছেন। অন্তত এখানে এসে মনে হচ্ছে আপিল শুনানিতে ওনার নিরপেক্ষভাবে কাজ করছেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MR আসাদ। আজ প্রার্থিতা বৈধ এবং নামঞ্জুরের পরিসংখ্যান কেমন আমাদেরকে জানাবেন, সেই সাথে আপিল শুনানির সবশেষ চিত্র কেমন সেটাও জানাবেন। জেরিন, আমরা গত ২ দিন যে আপিল শুনানি হয়েছে সেখানে যে চিত্র দেখেছি সেদিনের গত ২ দিনের চিত্র থেকে আজকের চিত্রটা কিছুটা ভিন্ন। আমরা দেখেছি যে গত ২ দিন যে আপিলগুলো আসলে হয়েছিল নির্বাচন কমিশনের কাছে সেখানে বেশিরভাগই আসলে আমরা দেখেছি যে বৈধতা পেয়েছিল কিংবা মঞ্জুর করা হয়েছিল। কিন্তু আজকের যে আপিল শুনানি আমরা দেখছি সেখানে আমরা দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টির কাছাকাছি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে আমরা দেখছি প্রায় 10টিরও বেশি কিন্তু এখন পর্যন্ত নামঞ্জুর হয়েছে। এবং নামঞ্জুরের ক্ষেত্রে সবচেয়ে বেশি যাদেরকে আসলে শুনানি শোনার পরে যদি ঋণখেলাপি কিংবা কোনো বিল বকেয়া পাওয়া যাচ্ছে, যারা মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে যে লাস্ট ডেট ছিল, শেষ তারিখ যেটি ছিল যে ২৯ ডিসেম্বর, সেদিন যদি তারা ঋণখেলাপি বা বিল খেলাপি হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সেই শুনানি করে সেটিকে আসলে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের প্রার্থিতা বা আপিল যেটি রয়েছে সেটিকে আসলে বাতিল করছেন। এছাড়া যে বিষয়টি রয়েছে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে আপিলের শুনানি চলছে সেখানে দ্বৈত নাগরিকত্বকেও কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এছাড়া যদি একটু আজকে একটু নতুন ধরনের একটি আপিল এসছে, যেটি এই গত ২ দিন আসলে ছিল, সেটি হচ্ছে যে প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল। কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন সৈয়দ এহসানুল এবং তার প্রার্থিতার বিরুদ্ধে আসলে একটি আপিল হয়েছিল এবং সেটি করেছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর ইকবাল। এবং সেই আপিলের আজকে শুনানি হয়েছিল এবং সেই শুনানি করে কিন্তু বিএনপির যে মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল তিনি কিন্তু আসলে তার প্রার্থিতা টিকিয়ে রাখতে পেরেছেন এবং যে আবেদনটি করা ছিল তার প্রার্থিতা বাতিলের জন্য সেটিকে কিন্তু নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। এছাড়া যে বিষয়টি এসে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্রত্যন্ত এলাকা, বিশেষ করে চট্টগ্রাম ৩ আসন যেটিকে আসলে সমুদ্র পরিবেষ্টিত সন্দ্বীপের এলাকা ধরা হয়, সেখান থেকেও বেশ কয়েকজনের আসলে আবেদন নামঞ্জুর করা হয়েছে। কারণ তাদের যে ১% ভোটারের যে চাহিদা থাকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময়, সেটি পূরণ আসলে তারা ব্যর্থ হয়েছেন। এবং এরকম বেশ কয়েকটি আর আমরা দেখেছি যে ভোলার ২টি আসনও আমরা দেখেছি যে তাদের প্রার্থিতা বাতিল হওয়ার কারণ ছিল যে তাদের যে ১% ভোটারের আসলে চাহিদাপত্রটি
পূরণ করতে হয় সেটি আসলে তারা পূরণ করতে পারেনি। সব মিলিয়ে আজকে 70টি শুনানি হওয়ার কথা ছিল এবং এখন পর্যন্ত 35টির ওপরে প্রায় 40টির কাছাকাছি এখন পর্যন্ত চলছে। তো আজকে বিকাল 5টা পর্যন্ত এই শুনানি চলবে, তখন হয়তো পুরো একটি পূর্ণাঙ্গ চিত্র আমি আপনাকে জানাতে পারবো। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। এবারে জাতীয় নির্বাচনে ভোট যুদ্ধের প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনে ভোট যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা। 4টি আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। নাগরিক সেবা নিশ্চিত করা সহ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদেরই বেছে নেয়ার কথা জানান এই জেলার ভোটাররা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। 1609 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া জেলায় সংসদীয় আসন 4টি। শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এই জেলা নানা কারণে গুরুত্বপূর্ণ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কুষ্টিয়ার 4টি আসন। এবারের নির্বাচনেও দলটির প্রার্থীদের রয়েছে শক্ত অবস্থান। কুষ্টিয়া 1 আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। আলোচনায় আছেন অন্যান্য দলের আরো কয়েকজন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী সবাই। আমরা ধানের শীষের পক্ষে ভোট করব এবং দৌলতপুরের আসন আমরা জিয়াখলির হাতে তুলে দেব। বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেন, তাহলে আমরা এই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমার দৌলতপুরের সঙ্গে যোগাযোগটা একেবারে সুনিশ্চিত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য প্ল্যান থাকার চেষ্টা করব। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 2 আসনেও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীকে। এখানে বিএনপি থেকে নির্বাচন করার বিষয়ে আগ্রহী ছিলেন অনেক প্রার্থী, যদিও দলটির তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরই আস্থা রাখছে। ঐক্যবদ্ধভাবে সকল প্রার্থীদেরকে সাথে করে নিয়েই এই ধানের শীষের পক্ষে এখানে যে নির্বাচনী প্রচারণা তা করা হবে বলে আমি বিশ্বাস করি। ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনে বিজয় সুনিশ্চিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামপন্থীদের বিশাল এক জয় বাংলার জনগণ দেখবে ইনশাআল্লাহ। কৌশলগত কারণে কুষ্টিয়া 3 আসনটি সব দলের কাছে গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আর জামাত থেকে লড়ছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এছাড়া গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাও নামবেন এখানের ভোট যুদ্ধে। আমরা আশা করি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন, এই সব কিছু মানুষ স্মরণ রেখে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা ধানের শীষে ভোট দেবে। বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে। আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে। জেলার খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসন। সাংস্কৃতিক জনপদ খ্যাত এই আসনটিতে বিএনপির প্রার্থী জেলার সাবেক সভাপতি ও চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদি আহমেদ রুমি। এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েক দলের প্রার্থীরা। আমি বিএনপি করি, আমি জিয়ার রহমানের সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক জিয়ার সৈনিক। আমি কোনো গ্রুপ করি না। ওনারা যা বলবেন সেটি আমি বাস্তবায়ন করার জন্য আমার চেষ্টা থাকবে সবসময়। কুমারখালী থেকেই যাতে বাজারজাত হয়, এর জন্য কুমারখালী কাপুরি হাটটাকে ব্যাপক সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা কাপুরি হাট বানানোর আমরা চেষ্টা করি। সুষ্ঠু নির্বাচনের দাবি সহ আসনটির সাধারণ ভোটাররা বলছেন দেশ দশের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। আদর্শ রাজনীতি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মানসিকতা নিয়েই তরুণ প্রজন্ম ভোট দেবে। এইভাবে সরকারের আমলে নির্বাচন হয়নি, আর যদিও নির্বাচন হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাত্রে, আসলে সাধারণ জনগণকে ভোট দিতে পারেনি। একটি ভোটারের কাছে জামাত যাবে, বিএনপি যাবে, জাতীয় পার্টি যাবে, অন্যান্য পার্টি যাবে, বা যারা স্বতন্ত্র করবে তারা যাবে, সবাই যাবে। ভোট কে কোথায় দেবে এটা ভোটারের ব্যাপার। কুষ্টিয়া জেলার 4টি আসনে মোট ভোটার সংখ্যা 13,07,930 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,50,867 জন এবং নারী ভোটার 6,57,063 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছেন দেশের মানুষ। চায়ের আড্ডা থেকে শুরু করে হাট ঘাট সবখানেই ভোটের হাওয়া। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন,
কুষ্টিয়ার আসনগুলোতে প্রতিদ্বন্দ্বীদের অবস্থান এবং সেই সাথে জনগণের ভাবনা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি জেরিন, আপনি যেমনটা বলছিলেন, কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি কিন্তু বেশ মাঠে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং দেখেছি আমাদের কুষ্টিয়ায় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু কুষ্টিয়ায় 4টি আসনে 13টি দলের 29 জন মনোনয়নপত্র কিন্তু জমা দিয়েছেন। তো আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে এই বিষয়ে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে নির্বাচন কুষ্টিয়ায় কিন্তু জামাত, বিএনপি, ইসলামী মজলিস, ইসলামী বাংলাদেশ দল সবই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলবে এমনটাই অবস্থা। তো আমি এখন আমার সাথে অবশ্যই সাধারণ জনগণ যারা যুক্ত আছে, আমি তাদের ভোট অধিকার কেমন, তারা ভোট চাইবে এবং তারা ভোট কে কাকে দেবে, তাদের মনের বিষয়ে এ বিষয়ে আমি কিন্তু একটু কথা জানতে চাইবো। যে আসলে আমরা দেখেছি যে এক সময় কিন্তু এই প্রায় 17 বছর ধরে শেখ হাসিনা যে দল ছিল, আওয়ামী লীগ, তো এই সময় কিন্তু সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ এবং যুব সমাজ কিন্তু সেভাবে ভোট তারা দিতে পারেনি। তো আসলে আপনারা কি এইবার মন খুলে এবং সাধারণভাবে কি ভোট দেওয়ার মতো কি এবার মনে করছেন যে আসলে বিএনপি সরকার কি জামাত এবং যে দলগুলো আছে তারা আসলে কি ভোট, আপনারা নিজ নিজ যাদের ভোট তারা ভোট দিতে পারবে কিনা সুস্থভাবে? ধন্যবাদ। বর্তমান কুষ্টিয়া জেলায় ভোটের আমেজ শুরু হয়ে গেছে, কিন্তু 17 বছর যে ফ্যাসিস্ট সরকার তার আমলে কেউ ভোট দিতে পারেনি। সাধারণ জনগণ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। বর্তমান অবস্থা ভালো, কুষ্টিয়া জেলায় যার যার ভোট সেই দেবে, কিন্তু তার পছন্দ মতো। কিন্তু আমার বিএনপির অবস্থা বর্তমান খুব ভালো। বিএনপি আমরা আশা করি পোলিং ভোটের 80% বিএনপি পাবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়ায় কিন্তু এবার যে ভোট অধিকার আছে তাতে পুরুষ আছে 6,50,867 জন এবং নারী ভোটার আছে কিন্তু 6,57,063 জন। তো আমি মিলন, আপনাকে ধন্যবাদ। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি জানিয়ে শিগগিরই বিষয়টি সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আগামীতে ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদী থেকে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং সব পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। আমাদের একটা কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করবো এবং তাদের আমরা কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। 2024-এর জুলাই অগস্টে কারফিউ দিয়ে হত্যাকাণ্ডের গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডে 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ সহ ট্রাইব্যুনালের আজকের মামলাগুলো সম্পর্কে জানাবেন। আজ
সালমান এফ রহমান এবং আনিসুল হক থাকবেন যে আজ সালমান এফ রহমান এবং আনিসুল হকের একটি অভিযোগ গঠন হয়েছে এবং অভিযোগ গঠনের আজই প্রসিকিউশন সেটা আমলে নিয়েছেন এবং আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 10 তারিখে প্রথম প্রাথমিকভাবে শুনানির দিন ধার্য করেছেন। তো এই নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা উনি এখানে আলোচনা হয়েছে কিছুক্ষণ আগে। তো এখানে বলা হয়েছে যে মিজানুর রহমান উনি কিছুক্ষণ আগে বললেন যে তাদের যেই বিচারিক প্রক্রিয়া এটা চলমান থাকবে এবং এটার মাধ্যমেই হয়তো প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে তাদের শুনানি শুরু হবে। কিন্তু একই সঙ্গে এখানে পলাশ চন্দ্র রায় যিনি কিনা সালমান এফ রহমান এবং আনিসুল হকের আইনজীবী, উনি যেটা জানিয়েছেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হক কিন্তু তাদেরকে নির্দোষ দাবি করেছেন, কিন্তু এটা যদিও প্রসিকিউশন এটা মেনে নেননি, কিন্তু তারা কিন্তু তাদেরকে নির্দোষ হিসেবেই তারা এখানে প্রচার করছেন যে এবং রাষ্ট্রের যে আইন তারা ন্যায় বিচার কামনা করছেন প্রসিকিউশনের কাছে। তো এটা নিয়ে আগামী 10 তারিখে আবার শুনানি হবে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ জেরি। মুন্নি, আপনাকে ধন্যবাদ। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে হওয়া যুগান্তকারী মামলার বিচার শুরু হচ্ছে আজ। রয়টার্স জানায় 1 দশকেরও বেশি সময় ধরে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। ধারণা করা হচ্ছে বিচারের ফলাফল মিয়ানমারের পাশাপাশি আইসিজেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। 2017 সালের জুলাই মাসে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা হয়। সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসাকে এই হামলার জন্য দায়ী করে মিয়ানমারের সরকার। পরে এ হামলার জের ধরে ওই মাসেই রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। বর্মী সেনাবাহিনীর লাগাতার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। সেই সময় প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তারা এখনো বাংলাদেশেই আছেন। 2017 সালে বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের পরপরই জাতিসংঘের একটি অনুসন্ধানী দল এর তদন্ত করে। সেই তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করা হয়েছে, যার উপর ভিত্তি করে 2019 সালে বৈশ্বিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলা করেছিল গাম্বিয়া। সেই মামলারই শুনানি শুরু হচ্ছে সোমবার। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যে মামলাটি নথিবদ্ধ করা হয়েছিল, সেই মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় 1 দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে আইসিজিতে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। রাজধানীর বনশ্রীতে স্কুল পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব 3 ও র্যাব 6 এর যৌথ অভিযানে মিলনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব 3 জানায় গ্রেফতার মিলনের সঙ্গে নিহত স্কুল ছাত্রী লিলির সুসম্পর্ক ছিল। পালিয়ে যেতে রাজি না হওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শনিবার দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় 10ম শ্রেণী পড়ুয়া ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। রাজশাহী ও রংপুর বিভাগ সহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে। চরাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়ছে শিশু, নারী ও বয়স্করা। সর্দি, কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। অস্বাভাবিক এ শীতে ফসলের ক্ষতিতে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে কৃষকদের কপালে। শেষ করব মোহনা সংবাদ, যে আবার গিয়ে শিরোনামগুলো আরও একবার।
প্রার্থিতা নিয়ে তৃতীয় দিনের আপিল শুনানিতে 22 আবেদনের 13টি বৈধ, নামঞ্জুর 7। কুষ্টিয়ার 4 আসনে বিএনপি জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার আভাস। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন ফখরুল। ক্ষমতায় গেলে ভারত থেকে অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের প্রত্যয়। 1 দশক পর আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিচার। এর ফলাফল প্রভাব ফেলবে ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার মামলায়। এবং বিক্ষোভ সহিংসতায় জ্বলছে ইরান, 5 শতাধিক নিহতের দাবি মানবাধিকার সংস্থার। মার্কিন হস্তক্ষেপে কড়া জবাবের হুঁশিয়ারি তেহরানের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।